নমস্কার বন্ধুরা, আজকে ভারতীয়দের জন্য খুব একটি গর্বের সময়। কারণ ভারতবর্ষ জাপানকে পিছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়ে গেছে। তবে জানি অনেক পাকিস্তানের দালাল রয়েছে যারা বলবে যে ভারত সরকার হয়তো বানিয়ে বানিয়ে এইসব বলছে। তার জন্য বলে রাখি যে এটা ভারত সরকারের কোনো তথ্য নয়, বরং IMFের অফিসিয়াল তথ্য অনুযায়ী ভারত জাপানকে টাটা বাই বাই করে পৃথিবীর চতুর্থ সবথেকে বড় অর্থনীতি হয়ে গেছে। IMFের ডাটা অনুসারে বর্তমানে ভারতের জিডিপি $4.187 ট্রিলিয়ন এবং জাপানের জিডিপি $4.186 ট্রিলিয়ন। অর্থাৎ এখন শুধুমাত্র আমাদের সামনে আছে তিনটি দেশ: আমেরিকা, যাদের জিডিপি হলো $30 ট্রিলিয়ন, চীন, যাদের জিডিপি $20 ট্রিলিয়ন কাছাকাছি, এবং জার্মানি, যাদের জিডিপি $4.74 ট্রিলিয়ন। আমাদের এই সাফল্য আরও গুরুত্বপূর্ণ হয়ে যায় কারণ মনে করা হচ্ছিল যে এই বছরের শেষের দিকে ভারত হয়তো জাপানকে পার করতে পারে, কিন্তু সারপ্রাইজিংলি সকল অনুমানের ঊর্ধ্বে উঠে 2025-এর শুরুতেই ভারত এই সাফল্যকে অর্জন করে নিয়েছে। এবং এভাবেই চলতে থাকলে আগামী 2.5 থেকে মাত্র 3 বছরের মধ্যেই আমরা জার্মানিকেও পিছনে ফেলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে যাব। জয় হিন্দ, বন্দে মাতরম। শুধু তাই না, স্বাধীনতার পর থেকে আপনারা যদি ভারতের অর্থনীতির বৃদ্ধির হার দেখেন তাহলে জানলে অবাক হয়ে যাবেন যে ভারত স্বাধীন হওয়ার পর থেকে, অর্থাৎ 1947 থেকে 2007 সাল পর্যন্ত 60 বছর আমাদের লেগে গিয়েছিল $1.2 ট্রিলিয়ন একটি অর্থনীতি হতে। তবে তারপর মাত্র 7 বছরেই, অর্থাৎ 2014 সালের মধ্যে আমরা আরও $800 বিলিয়ন যোগ করে $2 ট্রিলিয়ন একটি অর্থনীতি হয়ে গিয়েছিলাম। তবে মোদী সরকার আসার পর এই অর্থনীতির বৃদ্ধির হার আরও বাড়ে এবং মাত্র 10 বছর কয়েক মাসেই আমরা আরও $2 ট্রিলিয়ন ভারতের অর্থনীতিতে যোগ করে বর্তমানে $4 ট্রিলিয়ন ইকোনমি হয়ে গেছি। এবং IMFের মতে 2027 সাল আস্তে আস্তে ভারত $5.2 ট্রিলিয়ন অর্থনীতি হয়ে যাবে এবং জার্মানিকে পার করে আমরা পৃথিবীর তৃতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে যাব। শুধু তাই নয়, বরং 2032 সালের মধ্যে আমরা $10 ট্রিলিয়ন নাম্বারকেও পার করে যাব। IMFের তথ্য অনুসারে ভারতের অর্থনীতি 2025 সালে 6.2% এবং 2026 সালে 6.3% হারে বৃদ্ধি পাবে, যা পৃথিবীর গড় জিডিপি বৃদ্ধির হারের থেকে তো অবশ্যই বেশি। তার সাথে সাথে আমাদের আঞ্চলিক যেই দেশগুলি আছে, সে চীন, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, সে যেই হোক না কেন, সকলেরই জিডিপি বৃদ্ধির হারের থেকে বেশি হারে আমাদের অর্থনীতি বৃদ্ধি পাবে। তারপরও কোনো দেশের জিডিপি ঠিক কিভাবে বৃদ্ধি হচ্ছে সেটিও খুব গুরুত্বপূর্ণ। আমরা কি বিদেশেও আমাদের পণ্য রপ্তানি করতে পারছি, নাকি ভিতরেই শুধুমাত্র আমাদের অর্থনীতি বৃদ্ধি হচ্ছে? খুশির খবর হলো 2014 থেকে 2023-24 বা 24-25-এর ডাটা যদি দেখি তাহলে আমাদের বিভিন্ন সেক্টরে রপ্তানিও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। যেমন সামগ্রিকভাবে যদি দেখি তাহলে 2013-14 অর্থবর্ষে যেখানে ভারত থেকে $466 বিলিয়ন পণ্য বিদেশে রপ্তানি করা হতো, সেখানে 2023-24 সাল আস্তে আস্তে সেটি ম্যাসিভ 67% বেড়ে $778 বিলিয়ন পৌঁছে গেছে। শুধু মোবাইল ফোন রপ্তানির কথাই যদি বলি তাহলে 2014-15-তে যেখানে ভারত থেকে মাত্র $0.2 বিলিয়ন ফোন বিদেশে রপ্তানি করা হতো, সেখানে 2023-24 সালে তার একদমই 100 গুণ বেশি $20 বিলিয়ন ফোন বিদেশে রপ্তানি করা হয়েছে। এছাড়া 2013-14-তে যেখানে কৃষিক্ষেত্রে রপ্তানি ছিল $22 বিলিয়ন, সেটি 2023-24 সালে 112% বৃদ্ধি পেয়ে হয়েছে $48 বিলিয়ন। এছাড়াও আপনারা তো জানেনই যে ভারত সরকার কিভাবে মেক ইন ইন্ডিয়ার আওতায় বিভিন্ন ডিফেন্স আইটেমকে ভারতে বানানো শুরু করেছে এবং বিভিন্ন মেক ইন ইন্ডিয়া ডিফেন্স আইটেমকেও বিদেশেও রপ্তানি করা হচ্ছে। এছাড়াও ভারত সরকারের তরফ থেকে যত ডিফেন্স কন্ট্রাক্টসগুলি দেওয়া হচ্ছে তার মধ্যে 92% ভারতের কোম্পানিদেরকেই দেওয়া হয়েছে। মাত্র 8% কন্ট্রাক্টের ক্ষেত্রে বিদেশি কোম্পানিদেরকে বাছাই করা হয়েছে। শুধু তাই নয়, বরং ভারতের ডিফেন্স বাজেটকেও 2013-14 অর্থবর্ষের তুলনায় 269% বাড়িয়ে $6.81 লাখ কোটি টাকা করা হয়েছে। এছাড়াও ডিফেন্স আইটেম রপ্তানির কথা যদি বলি তাহলে যেখানে 2014-15 অর্থবর্ষে ভারত থেকে মাত্র $686
কোটি টাকার ডিফেন্স আইটেমকে বিদেশে রপ্তানি করা হতো, সেখানে 2024-25 সালে সেটি 34 গুণ বেড়ে 23,622 কোটি টাকা হয়ে গেছে। এছাড়াও 2014 সালে যেখানে 46,000 কোটি টাকার ডিফেন্স প্রোডাকশন ভারতে হতো, সেখানে 2023-24 সালে 1,27,000 কোটি টাকার ডিফেন্স প্রোডাকশন শুধুমাত্র ভারতেই হয়। অর্থাৎ বুঝতেই পারছেন যে আমাদের গর্ববোধ করার জন্য অনেক কিছুই রয়েছে। তবে তারই সাথে সাথে আমাদেরকে কিছু বিষয়ে আবার চোখ বন্ধ করে থাকলেও হবে না। যেমন আমাদের এটাও মাথায় রাখতে হবে যে জাপানের থেকে আমরা অর্থনীতিতে এগিয়ে গেলেও যদি আমরা প্রতি মানুষের গড় ইনকামকে দেখি, তাহলে এখনও আমরা জাপানের থেকে অনেক অনেক পিছিয়ে। যেখানে জাপানের প্রতি মানুষের গড় ইনকাম $33,960, যা জাপানকে একটি উচ্চ ইনকাম দেশের তালিকায় ফেলে, সেখানেই ভারতের প্রতি মানুষের গড় ইনকাম মাত্র $2,880, যা আমাদেরকে নিম্ন মধ্য ইনকাম দেশের তালিকায় ফেলে। তবে আপনারা বলতে পারেন যে জাপান তো একটি উন্নত দেশ, তাই তাদের সঙ্গে আমাদের তুলনা করাটা ঠিক হবে না। তবে আমরা যদি চীনের মতো উন্নয়নশীল দেশের সঙ্গেও আমাদের তুলনা করি, তবুও প্রতি মানুষের গড় ইনকামের ক্ষেত্রে আমরা তাদের থেকেও অনেক পিছিয়ে। যেখানে ভারতের প্রতি মানুষের গড় ইনকাম $3,000 কাছাকাছি, সেখানে চীনের প্রতি মানুষের গড় ইনকাম কত জানেন? $12,000 কাছাকাছি, অর্থাৎ আমাদের প্রায় 4 গুণ, যা চীনকে উচ্চ মধ্য ইনকাম দেশের তালিকায় ফেলে। অর্থাৎ একদিকে যেমন আমাদের গর্ববোধ করা উচিত যে আমরা পৃথিবীর 4র্থ বৃহত্তম অর্থনীতি হয়ে গেছি এবং শীঘ্রই জার্মানিকেও পিছনে ফেলে আমরা পৃথিবীর 3য় বৃহত্তম অর্থনীতিও হতে চলেছি, তারই সাথে সাথে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে সমাজের সকল স্তরের মানুষেরাই যাতে এর লাভ পায় এবং ভারতের প্রতি মানুষের গড় ইনকাম যাতে বৃদ্ধি পায়। তবে যেভাবে আমাদের চারপাশের প্রায় প্রতিটি দেশেই রাজনৈতিক অস্থিরতা এবং আর্থিক মন্দা চলছে এবং আর্থিকভাবে IMFের সাহায্য তাদের নিতে হচ্ছে, সেখানে আমাদের এই মাইলস্টোন অবশ্যই এই সব দেশেদের সরকার এবং জনগণকেও ভাবতে বাধ্য করবে যে ভারত কোন জিনিসটা ঠিক করছে, যার জন্য আজকে ভারতের অর্থনীতি বুলেট ট্রেনের থেকেও বেশি গতিতে ভাগছে এবং তারা ঠিক কী ভুল করছে, যার ফলে তাদের দেশ ধীরে ধীরে অন্ধকারে ডুবে যাচ্ছে। আচ্ছা, আপনাদের কি মনে হয় যে এই সব দেশেরা কি কখনো ভারতের থেকে ভালো কিছু শেখার চেষ্টা করবে, নাকি এরা এভাবেই একসাথে চলার বদলে নিজেরাই নিজেদের অর্থনীতিকে নিয়ে ডুববে? সেই বিষয়ে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এছাড়াও ভারতের এই বিশাল সাফল্য সম্পর্কে আপনাদের ঠিক কী মতামত সেটিও জানাতে ভুলবেন না এবং ভিডিওটিকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন এবং ভারতের এই গর্বের সময় ভারতের পাশে দাঁড়ান। ধন্যবাদ।